আমি যেখানে তোর বিয়ে ঠিক করেছি সেখানে বিয়ে করতে হবে, তাই বিয়ের জন্য প্রস্তুতি নে। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না, এটা তোর বুঝতে হবে। এটা অবশ্যই জানিস আমরা তোর ভালো চাই। ভালো চাইলে আকাশের সাথে আমার বিয়ে দিয়ে দাও। তোমরা কেন বুঝতে পারছো না? আমি অন্য কারোর সঙ্গে সংসার করতে পারবো না। আকাশকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাই বিয়ে করলে আকাশকে করব। বাবার মুখের উপর কথা বলার কারণে দীপার মা খুব রেগে গিয়ে দীপার গালে থাপ্পড় লাগিয়ে দিলেন। দীপার বাবা দীপার বিয়ে ঠিক করেছে তার অফিসের কলিগ আজাদের সাথে, কিন্তু দীপা তাতে রাজি নয়। সে ভালোবাসে তার ক্লাসমেট আকাশকে। আমু, তুমি আমাকে মারো যাই করো, আমি এক কথাই বারবার বলবো, বিয়ে যদি করি আকাশকে করব। তোমরা যা করার করতে পারো, দরকার হয় আমাকে মেরে ফেলো, তবু আমি অন্য কাউকে বিয়ে করব না। কথাটা শেষ করে দীপা তার রুমে গিয়ে খট করে দরজাটা লাগিয়ে দিল। দীপার মা বাবা মেয়ের এমন স্পর্ধা দেখে অবাক হয়ে গেল। দীপার মা রাজিয়া বলল, এমন মেয়ে আমি পেটে ধরেছিলাম, যার জন্য সারা জীবন আমরা দুজনে এত কিছু করলাম, সে আজকে আমাদের মুখের উপর কিভাবে কথা বলল। সন্তান ছিল না সেটাই ভালো ছিল, বিয়ের 12 বছরেও আমাদের সন্তান হচ্ছিল না। কত ডাক্তার কবিরাজ কত কিছুই না করলাম আমরা একটা সন্তানের জন্য। দীপাকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছিলাম, আর এমনি আজ বাবা মায়ের সঙ্গে এরকম আচরণ করে। কান্না করো না, এটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল। তবে মেয়ের এমন আচরণে খুব কষ্ট হচ্ছে, বুকের বাম পাশে চিনচিন করছে ব্যথায়। তোমার এমনিতে হার্টের প্রবলেম, এত টেনশন করো না। সে যদি আমাদের কথা না শুনে কী আর করার আছে বলো? আমরা দুজন দুইজনের জন্যই বাঁচব। তবু তুমি বেশি চিন্তা করো না, তোমার কিছু হলে আমার কি হবে? দীপা তার রুমে এসে আকাশকে ফোন করলো। আকাশ কল রিসিভ করে বলল, দীপা, তোমার বাসার মানুষ আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে তো? তারা রাজি হবে না, এখন আমি কি করব বলো? না হলে সামনের শুক্রবারে কিন্তু আমাকে বিয়ে দিয়ে দেবে বাবার অফিসের কলিগ আজাদের সাথে। আমি কিন্তু তোমাকে ছাড়া কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না, তাহলে কিন্তু মারা যাব আমি। আমি যা বলি তা তুমি করতে পারবে? তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, তুমি যা বলবে তাই হবে। ওকে, তাহলে আমি যা বলছি সেটাই করো। আকাশ দীপাকে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিল। দীপা তাতে রাজি হয়ে গেল। যে বাবা মা তাকে এতটা বছর ভালোবাসা দিয়ে আদর স্নেহ দিয়ে আগলে রাখলো, তাদের সে ভালোবাসা মূল্যহীন হয়ে গেল দুদিনের পরিচিত হওয়া ভালোবাসার মানুষের জন্য। দীপা জানে তার বাবার হার্টের প্রবলেম আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু দীপা তাতে চিন্তিত নয়। তার মনে শুধু একটাই স্বপ্ন, সে আকাশকে চায়। মোতালেব হোসেন খাবার খেতে বসে শ্রী রাজিয়াকে বললেন, দীপাকে ডাকো, মেয়েটার সাথে কয়েকদিন ধরে একসঙ্গে খাই না। মেয়েটা বড় হবার পর থেকে খাবার সময় তাকে সঙ্গে নিয়ে খেতাম, আর একা একা খেতে ভালো লাগছে না। রাজিয়া বেগম দীপার দরজার সামনে এসে ডাকলেন, মা দীপা, দরজা খুলে বের হয়ে আয়। এভাবে রুমের মধ্যে চুপটি মেরে বসে থাকলে তোর শরীর খারাপ করবে। অভিমান করে থাকিস না, তোর বাবা তোর সাথে আবার খাবে বলে অপেক্ষা করছে। তোমরা যদি আকাশের সাথে বিয়ে দিতে রাজি না হও, আমি তোমাদের সঙ্গে বসে খাবো না। মোতালেব হোসেন খাবার রেখে উঠে আসলো। মেয়েকে ডেকে বললেন, তোর বাবা কিন্তু তোর জন্য অপেক্ষা করছে। তোর বাবার জন্য কি তোর কষ্ট হয় না? মা আয়, একসঙ্গে খাই। এত যদি তোমাদের কষ্ট হয় তাহলে আমার কষ্ট কেন বুঝতে চাইছো না? আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে না। যেহেতু তোমাদের এরকম ন্যাকামি আমার ভালো লাগছে না। মেয়ের এমন অপমানজনক কথায় মোতালেব হোসেন খুব কষ্ট পেলেন। খাবার রেখে তিনি রুমে চলে গেলেন। রাজিয়া বেগমেরও খাওয়া হলো না। দীপা ব্যাগ গুছিয়ে অপেক্ষা করছে। গভীর রাতে চলে যাবে আকাশের কাছে। আকাশকে বিয়ে করবে, তাকে নিয়ে সংসার করবে, এই স্বপ্নে বিভোর হয়ে আছে দীপা। তাই মা বাবার কষ্ট তার চোখে পড়ছে না। রাত 2টা। দীপা চুপি চুপি বের হয়ে গেল বাসা থেকে। আকাশ দীপাকে একটা নির্জন বাসায় নিয়ে আসলো। বাসায় কোনো মানুষ দেখতে না পেয়ে দীপা আকাশকে বলল, কি ব্যাপার, এখানে নিয়ে আসলে কেন? আর তো কাউকে দেখছি না। তুমি বলেছিলে তোমার গ্রামের বাড়িতে নিয়ে যাবে আমাকে, সেখানে যেয়ে আমাদের বিয়ে হবে। এখন গ্রামের বাড়ি যাওয়া সম্ভব না। বাবা মাকে বলেছি, তারা রাজি হতে চাচ্ছে না, তাই ফ্ল্যাটে নিয়ে আসলাম। এটা আমার বন্ধুর ফ্ল্যাট। তাহলে কাল সকাল আমরা বিয়ে করছি? আকাশ দীপাকে জড়িয়ে ধরতে চাইলে দীপা কিছুটা সরে গেল। বিয়ে তো করবই, তোমার মতো এরকম সুন্দরী মেয়েকে বিয়ে না করে কে থাকবে বলো? আকাশ, আমার খুব টায়ার্ড লাগছে, তুমি যাও, আমি ঘুমাবো। আমি কোথায় যাব? কোথায় যাবে মানে? আমাদের এখনো বিয়ে হয়নি, আমরা কি এক রুমে ঘুমাবো নাকি? তুমি অন্য রুমে গিয়ে ঘুমাও। আরে, অন্য রুমে ঘুমানোর কি দরকার? আমি তোমার সাথেই ঘুমাবো। কি বলছো তুমি? আমাদের এখনো বিয়ে হয়নি, কাল বিয়ে হোক, তারপরে কোনো বাধা থাকবে না। এখন তুমি যাও। আমি যাব না, তোমার সাথে ঘুমাবো। এরকম পাগলামি করো না, তুমি রুম থেকে না গেলে আমার ঘুম হবে না, এভাবেই বসে থাকবো। আরে থাকি না একসঙ্গে। প্লিজ আকাশ, বের হও। তুমি জানো আমি কেমন মেয়ে, বিয়ের আগে কোনো পাপ করতে চাই না। তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে চলে এসেছি বিয়ে করার জন্য। তুমি বিয়ে করতে রাজি না হলে আমি কখনোই আসতাম না।
শুধু তোমাকে বিয়ে করার জন্য আমি বাবা মায়ের মনে অনেক কষ্ট দিয়েছি। আমার জন্য যখন এত কিছু করেছো, আজকে রাতটা আমার সঙ্গে কাটাতে পারো না? দীপা শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দিল। আকাশ কিছু বুঝে ওঠার আগেই দরজা বন্ধ করে দিল দীপা। আকাশ বাইরে দাঁড়িয়ে ভাবছে, আমাকে এরকমভাবে অপমান? আমিও তোমাকে দেখে ছাড়ব তুমি কিভাবে আমার হাত থেকে নিস্তার পাও। সকালে ঘুম ভেঙে দীপা শুনতে পেল আকাশ কারোর সাথে কথা বলছে ড্রয়িং রুমে বসে। আস্তে করে দরজাটা খুলে দেখার চেষ্টা করলো কার সঙ্গে কথা বলছে। দীপা দেখতে পেল আকাশ তার বন্ধু চয়নের সাথে কথা বলছে। দীপা তাদের কথা শোনার চেষ্টা করলো কান পেতে। তাহলে তুই কি করতে যাচ্ছিস? ভেবেছিলাম বড়লোকের একমাত্র মেয়ে, পালিয়ে আসার সময় অনেক কিছু নিয়ে আসবে। নিয়ে এসেছে মাত্র 20,000 টাকা। এ টাকা দিয়ে কী হবে? ভেবেছিলাম না হলেও কয়েক ভরি সোনা গহনা নিয়ে আসবে এবং 5-6 লাখ টাকা নিয়ে আসবে। রাতে তার সাথে এক রুমে থাকতে চাইলাম, তাও দিল না। আমাকে অপমান করে বের করে দিল। তাহলে কি তুই তাকে বিয়ে করবি না? না, বিয়ে করব না। আমি তো তাকে কাছে পেতে চেয়েছি। আর না হয় যদি বেশি টাকা পয়সা নিয়ে আসতো তাহলে ভেবে দেখতাম। টাকাও নিয়ে আসলো না, কাছেও পাচ্ছি না। তার উপর থেকে মন উঠে গেছে। এখন আরেকবার চেষ্টা করে দেখি, যদি না হয় জোর করে কিছু করতে হবে। তারপর বলবো তোমার বাবার কাছে ফিরে যাও, আমি পালিয়ে গ্রামে চলে যাব। দীপার পায়ের নিচের মাটি সরে গেল। মনে হচ্ছে পৃথিবীটা ঘুরছে। যাকে বিশ্বাস করে মা বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে এসেছিল, সে মানুষটাই তাকে মন থেকে ভালোবাসে না, বেইমানি করল। এখন সে কি করবে? দীপা নিজের ভুলের জন্য নিজেকে ধিক্কার দিচ্ছে। কি কষ্টটা না দিয়েছিল তার বাবা মাকে এই আকাশ লম্পটের জন্য। চয়ন চলে গেলে আকাশ দীপার দরজার কাছে এসে ডাক দিল, দীপা, দরজা খোলো, এখনো ঘুমাচ্ছ নাকি? দীপা হাসি মুখে দরজা খুলে দিল। আকাশ দীপাকে বলল, কি ব্যাপার, তোমাকে খুশি খুশি দেখা যাচ্ছে? খুশিতে হবই, যাকে ভালোবেসে এত কিছু করলাম, যার কাছে পালিয়ে আসলাম, তাকে পেয়ে গেছি। আমার চেয়ে খুশি আর কি হতে পারে? রাতে তোমাকে তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি, তাই সারা রাত আমার খুব খারাপ লেগেছে। তাহলে এখন পুষিয়ে দাও, সমিতা চলে যায়নি। হ্যাঁ, ভাবছি এখনই পুষিয়ে দেব। আচ্ছা, তুমি চোখ বন্ধ করে থাকো, না হলে তোমার কাছে আসতে আমার খুব লজ্জা লাগছে। দীপার কথা মতো আকাশ চোখ বন্ধ করে বিছানায় শুয়ে অপেক্ষা করছে দীপার জন্য। দীপা তাড়াতাড়ি বেডরুম থেকে বের হয়ে দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে দৌড়ে পালালো। আকাশ কিছু বুঝে ওঠার আগেই দীপা চলে গেল। দীপা আমাকে এভাবে চালাকি করে বোকা বানিয়ে চলে গেল। তাহলে কি সে বুঝে ফেলেছিল? কিছু করতে পারলাম না, হাত থেকে ফসকে গেল। যা হবার হয়েছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়ি। দীপার বাবা যদি পুলিশ নিয়ে আসে, আমাকে জেলে যেতে হবে। মোতালেব সাহেব অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। তার স্ত্রী রাজিয়া পাশে বসে কান্না করছে। কিছুক্ষণ আগে ডাক্তার এসে দেখে গিয়েছে মোতালেব হোসেনকে। দীপা ধীর পায়ে তার বাসার ভেতরে প্রবেশ করল। বাবা মায়ের রুমে উকি দিয়ে দেখল তার মা বসে কান্না করছে। বাবা বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। দীপে এসে তার মায়ের পায়ে পড়ে গেল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম তোমাদের কথা না শুনে। মোতালেব হোসেন দীপার কথা শুনে চোখ মেলে তাকালেন, কিন্তু কোনো কথা বললেন না। দীপা মোতালেব হোসেনকে চোখ মেলতে দেখে তার পাশে বসে বলল, আব্বু, আমাকে ক্ষমা করে দাও, তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি। এটা বুঝতে চাইনি, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। আকাশের জন্য আমি কি না করলাম, সে আমাকে ঠকিয়েছে। তুমি ওঠো, এভাবে শুয়ে থেকো না। আমাকে মারো, যত ইচ্ছে মারো, মেরে মেরে আমাকে শেষ করে দাও। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, মারো আব্বু, অনেক মারো আমাকে। না রে, তোকে মারতে পারবো না। তুই তো আমাদের কলেজের ধন, কত আদর করে তোকে মানুষ করেছে। তোকে আমরা কিভাবে মেরে ফেলবো? আল্লাহর কাছে শুক্রিয়া, তিনি তোকে সঠিকটা বুঝিয়েছেন, আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। ফিরে এসেছিস, নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই বড় কথা। সন্তানরা ভুল করতে পারে, তাই বলে কি তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যাবে? এখন যখন তুই সব বুঝতে পেরেছিস, এখন থেকে আমাদের কথা রাখবি তো মা? আর কখনো অবাধ্য হবি না কথাতে? এখন থেকে তোমরা যা বলবে তাই হবে, এটা বুঝতে পেরেছি। মা বাবা সন্তানের খারাপ চায় না কখনোই। আমরাই তাদেরকে ভুল বুঝে দূরে সরে যাই, ভুল মানুষকে বিশ্বাস করে জীবনটাকে নষ্ট করে দিয়ে পরবর্তীতে আফসোস করি। আর কখনো তোমাদের অবাধ্য হব না, আমাকে ক্ষমা করো। সকাল থেকে প্রিয়া খুব টেনশনে আছে, কারণ আজ থেকে প্রায় 1.5 বছর পর প্রিয়ার স্বামী রিহাব বাড়ি ফিরবে। সকাল থেকে সে রান্নাঘরে কাজ সামলাচ্ছে। বাড়ির একমাত্র ছেলের বউ প্রিয়া। রিহাবের কোনো ভাই বোন নেই বলে রিহাব বিদেশে যাওয়ার আগে বিয়ে করে গিয়েছিল। প্রিয়াকে রান্নাঘরে সাহায্য করতে তার শাশুড়ি আকলিমা বেগম আসেন। এসে বলেন, সে ফজরের সময় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছ। বলি, মেয়ে, তোমার কি ক্লান্তি আসে না? টানা এত সময় যে এক নাগারে কাজ করে যাচ্ছ, পরে অসুস্থ হয়ে যাবে। আমাকে তো একটুও ধরতে দিলেন না। এখন আর আমি তোমার কথা শুনবো না। যাও, এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম করবে। প্রিয়া হেসে বলে, মা, আর বেশি কিছু করার বাকি নেই, শুধু পোলাও রান্নাটাই বাকি, ওটা হয়ে গেলেই শেষ। ঘড়িতে সময় দেখেছ, দুপুর হয়ে যাচ্ছে। রিহাবকে নিয়ে ওরা এখনই চলে আসবে।
এসে যদি দেখে তোমার এ হাল, তাহলে ওর কেমন লাগবে বলো তো? তুমি গোসল করে সুন্দর করে পরিপাটি হও, তারপর বাকিটা। যাও যাও, জলদি যাও। আকলিমা বেগম প্রিয়াকে এক প্রকার ঠেলে রান্নাঘর থেকে পাঠিয়ে দেয়। প্রিয়া মুচকি হেসে নিজের ঘরে চলে যায়। আকলিমা বেগমও হালকা করে হেসে নিজেই পোলাও রান্না করতে লেগে পড়েন। দুপুরের পর রিহাদ বাড়িতে আসে। রিহাবকে এয়ারপোর্ট থেকে আনতে তার বাবা রমিজউদ্দিন ও চাচাতো ভাই মামুন গিয়েছিল। এখন বাবা ও ভাই সহ রিহাব বাড়িতে এসেছে। আকলিমা বেগম দরজা খুলে দেওয়ার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রিহাব এসে তার মাকে জড়িয়ে ধরে। এদিকে মামুনের নজর খুঁজছে প্রিয়াকে। প্রিয়াকে এখানে উপস্থিত না দেখে মামুন বলেই ফেলল, চাচি, প্রিয়াকে তো দেখছি না, প্রিয়া কোথায়? প্রিয়াকে নাম ধরে সম্বোধন রিহাবের পছন্দ হলো না। সে বলল, প্রিয়া তোর ভাবি হয়, ভুলে গেছিস? কি নাম ধরে ডাকছিস? ভাবি বলে ডাকবে। মামুন থতমত খেয়ে গেল। বলল, আসলে প্রিয়া ভাবে কি দেখছি না, তুই বিয়ের পরপর বিদেশ গেলি, আজ 1.5 বছর পর দেশে আসলি। ওনার তো আনন্দে আত্মহারা হওয়ার কথা। তাছাড়া তুই আমার সমবয়সী, তাই ভাবি বলিনি, এখন থেকে প্রিয়া ভাবি বলেই ডাকবো। এবার আকলিমা বেগমের দিকে তাকিয়ে বলে, রিহাব আসাতে ভাবি কি খুশি না? আকলিমা বেগম অবাক কণ্ঠে বললেন, ও মা, খুশি হবে না কেন? ফজরের ওয়াক্ত থেকে খাটাখাটনি করছে মেয়েটা, ক্লান্ত হয়ে গেছে হয়তো। রিহাব বলে, সমস্যা নেই আম্মা। রিহাবের বাবা এবার বলে ওঠেন, আচ্ছা ছাড়ো এবারে সব, ছেলেকে ঘরে যেতে দাও। কত দীর্ঘপথ জার্নি করেছেন, ক্লান্ত খুব, দুপুরের খাবারও সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো এবার, কতটা পথ জার্নি হয়েছে তোর, একটু রেস্ট নে। রিহাব নিজের ঘরে যায় আর মামুনকে আকলিমা বেগম গেস্ট রুম দেখিয়ে দেয়। রিহাব ঘরে গেলে দেখে ঘর ফাঁকা। সে তার ব্যাগ লাগেজগুলো ঘরে রেখে একটু বিছানায় বসে। তখনই ওয়াশরুমের দরজাতে শব্দ হয়। সেদিকে তাকিয়ে দেখে প্রিয়া সদ্য গোসল করে বেরিয়েছে। রিহাব নিজের স্ত্রীর দিকে কিছু সময় চেয়ে থাকে। প্রিয়া রিহাবকে দেখে অবাক হয়ে গেছে। দ্রুত বলে, তুমি কখন এলে? একটু আগে যখন ফোন করেছিলাম তখন না বললে আরও ঘণ্টাখানেক লাগবে? তাই আমি তো গোসল করতে গেলাম। গোসলে গিয়েছি 15 মিনিটের মতো হয়েছে, এরই মধ্যে তোমার 1 ঘন্টা শেষ। রিহাব হাসল। বিছানা থেকে উঠে প্রিয়ার সামনে এসে দাঁড়ালো। রম্যস্বরে বলল, তোমার ঘড়ি তো স্লো চলে, আমার কাছে তো তোমার ঘড়ির 1.5 বছরকে 1.5 যুগ মনে হয়। রিহাবের আচমকা স্বরে প্রিয়া কেঁপে উঠল। প্রিয়া লাজুক স্বরে বলল, তুমি রেস্ট করো, আমি দেখি পোলাওটা রেঁধে ফেলি। প্রিয়া এই বলে মাথা থেকে তোয়ালেটা খুলে ফেলে রুমের বাইরে যেতে নিলে রিহাব প্রিয়ার হাত ধরে ফেলে এবং বলে, খাওয়া দাওয়া পরে করব, তোমার সাথে একটু কথা বলে নেই, তোমাকে একটু ভালো করে দেখে নেই, বিকেলে কথা বলবো, এখন ফ্রেশ হয়ে আসো, আমার কাজ আছে। এই বলে প্রিয়া রিহাবের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রান্নাঘরের দিকে যায়। এদিকে মামুন গেস্ট রুম থেকে দেখছে প্রিয়াকে রান্নাঘরের দিকে যেতে। প্রিয়া রান্নাঘরে গিয়ে দেখে আকলিমা বেগম পোলাও রান্নার পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। প্রিয়া বলে, মা, আপনি পোলাও রান্না বসিয়ে দিয়েছেন, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি এসে করতাম। আপনার ছেলে এতটা পথ জার্নি করে এসেছে, এখনই তো খাবার খেত না, আর একটু রেস্ট করে তারপর না হয় খেত। আকলিমা বেগম হেসে বলেন, যখনই খাক, আমার মনে দয়া মায়া তো আছে তাই না? সারাটা দিন কাজ করেছ, এখন যাও রেস্ট করো, আমি পোলাওতে পানি দিয়েছি, হয়ে যাবে। তাহলে পোলাও হতে হতে সালাদের জন্য শসা, টমেটো, পেঁয়াজ কেটে ফেলি। তুমিও না? আচ্ছা করো, আমি যাই, গোসল নামাজ সেরে আসি। আকলিমা বেগম চলে গেল। প্রিয়া শসা টমেটো বের করে ধুয়ে কাটতে শুরু করল। এরই মধ্যে মামুন লক্ষ্য করেছে রিহাবের মা রান্নাঘর থেকে বেরিয়ে গেছে। সে তাই সুযোগ পেল। ধীর পায়ে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। তারপর নিঃশব্দে প্রিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। প্রিয়ার খেয়াল নেই যে তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। প্রিয়া একটু আগে রিহাবের কাণ্ডগুলো ভেবে মুচকে মুচকে হাসছে। মামুন প্রিয়ার পেছন থেকে তার কাঁধের উপর হাত দিয়ে প্লেট থেকে এক টুকরো শসা নেয়। আচমকা কাণ্ডে প্রিয়া ভয় পেয়ে চিৎকার করে উঠতে নিলে প্রিয়ার মুখ চেপে ধরে বলে, আরে প্রিয়া, চেঁচাচ্ছ কেন? আমি মামুন। রাগে প্রিয়া মামুনের হাত ছাড়া দিয়ে ফেলে বলে, আপনি আপনি এখানে এসেছেন কেন? আপনাকে কতবার নিষেধ করেছি আমার সামনে আসবেন না। আরে শান্ত হও, আমি তো তোমাকে দেখতে এলাম, তুমি কি করছো? প্রিয়া দরজার দিকে আঙুল দেখিয়ে বলে, দেখা শেষ, এবার এখান থেকে বের হন। মামুন হাসি হাসি কণ্ঠে বলে, আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি একটু শশা নিয়েছি বলে, যাও আর খাবো না। প্রিয়া রেগে বলল, শশা খেতে চাইলে এই নিন, খান, প্লেটটা নিয়ে বাইরে গিয়ে খান। মামুন প্রিয়ার হাত থেকে প্লেটটা নিয়ে রেখে বলে, আরে প্রিয়া, রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। প্রিয়া এবার হাত জোর করে শক্ত করে বলে, হ্যাঁ প্লিজ যান এখান থেকে, আপনার মুখে আমার নামটা আমি শুনতে চাই না, ভাবি বলতে না পারলে আমার নাম কখনোই রাখবেন না। মামুন বেহায়ের মতো হেসে বলে, আচ্ছা প্রিয়া ভাবি। প্রিয়া রেগে এবার শশা কাটার ছুরিটা তুলে নিলে মামুন হাত স্যারেন্ডার করার মতো করে বেরিয়ে যায়। মামুন চলে গেলে প্রিয়া হতাশ নিঃশ্বাস ত্যাগ করে। এই মামুনের কুদৃষ্টি যে প্রিয়ার উপর তা প্রিয়া বলছে। রিহাবকে 2 বার ফোনে ব্যাপারটা বলেছিল, শাশুড়িকে ভয় পড়েনি, যদি খারাপ কিছু মনে করে। প্রিয়া জলদি করে সালাদটা বানিয়ে ফেলে আর পিস করে শশার টুকরো কেটে রাখে। কিছুক্ষণ পর দুপুরের খাবার জন্য সবাই ডাইনিং টেবিলে জড়ো হয়।
প্রিয়া শাশুড়ি ও শ্বশুরের প্লেটে খাবার বেড়ে দিয়ে এখন রিহাবের প্লেটে একটু ধীর গতিতে খাবার দিচ্ছিল। তখন মামুন বলে ওঠে, প্রিয় ভাবি, সব খাবার কি রিহাবের প্লেটে দেবেন? একটু আমার দিকেও নজর দিন। প্রিয়া চোখ মুখ শক্ত করে নেয়, কিন্তু সবার সামনে তো কড়া কিছু বলতে পারবে না, তাই জোরপূর্বক হেসে বলে, মা, আপনি একটু মামুন ভাইয়ের প্লেটে খাবার তুলে দিবেন প্লিজ। আকলিমা বেগম তখনও নিজের প্লেটের খাবারে হাত দেননি, আর মামুন তখন পাশের চেয়ারেই বসা। তিনি মামুনের প্লেটে খাবার তুলে দেন। রিহাব বলে, প্রিয়া, তুমি বসে পড়ো না, একসাথে খাই। মামুন বলে ওঠে, হ্যাঁ প্রিয়া ভাবি, বসুন। প্রিয়া দেখলো বসলে মামুনের পাশে বসতে হবে, তাই রিহাবকে বলল, না থাক, আমি পরে খাবো। রিহাব উঠে প্রিয়ার হাত ধরে চেয়ারে বসিয়ে দিতে চাইল। সে বলল, বসো তো এখানে। আচ্ছা বসছি, তুমি পাশের চেয়ারটায় যাও, আমি তোমার বাবার পাশে বসি। প্রিয়ার শ্বশুর রমিজউদ্দিন খান হেসে বললেন, হ্যাঁ মা, তুমি আমার পাশে বসো, মেয়ে তো বাবার পাশেই বসবে। রিহাব তাই করল। প্রিয়া এরপর বসল। মামুন বিষয়টা দেখে চুপ মেরে যায়। খাওয়া দাওয়া শেষে প্রিয়া ও রিহাব নিজেদের ঘরে বসে গল্প করছে। তখন মামুন সেখানে হাজির হয়। বলে, তোমরা গল্প করছো আর আমি একা একা ঘরে বসে আছি, তাই তোমাদের সাথে যোগ দিলাম। আয়, আমরা এমনি কথা বলছিলাম। মামুন এক কথাতে রাজি হয়ে গেল। প্রিয়া তাতে খুব বিরক্ত। গল্প করার ফাঁকে রিহাব লক্ষ্য করল প্রিয়া বিরক্ত। তখন তার মনে পড়ে প্রিয়া তাকে মামুনকে নিয়ে 2 বার অভিযোগ করেছিল। রিহাব এবার বলে, মামুন, নিজের ঘরে যা, আমি একটু ঘুমাবো। মামুন অনিচ্ছা সত্ত্বেও হেসে চলে গেল। মামুন যাওয়ার পরে রিহাব দরজা লাগিয়ে এসে মোলায়েম কণ্ঠে প্রিয়াকে জিজ্ঞেস করে, প্রিয়া, মামুন কি তোমার সাথে খারাপ আচরণ করে? করলেও কীরকম খারাপ আচরণ, সত্যি করে বলবে? মোটেও ভয় পাবে না। প্রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে রিহাবকে সবটা খুলে বলে। সব শুনে রিহাব গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, আজকে সন্ধ্যায় ওকে হাতে নাতে ধরব। তুমি রান্নাঘরে নাস্তা বানানোর সময় আমি ঘর থেকে সবটা নজর রাখব। যেহেতু তুমি এতবার বলার পরেও সে শোনেনি, তাহলে এবারও সে একই কাজ করবে। প্রিয়া রাজি হয়। সন্ধ্যাবেলা প্রিয়া রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। তখন মামুন স্বভাববশত আশেপাশে কাউকে না দেখে রান্নাঘরে যায়। রেহাবও শব্দহীন পায়ে রান্নাঘরে বাইরে হাজির হয়। মামুন দুপুরের মতো একইভাবে প্রিয়ার কাঁধের উপর হাত দিয়ে কড়াই থেকে একটু নুডলস তুলে নিয়ে বলে, বাহ, দারুণ হয়েছে তো। প্রিয়া এবার ঠাস করে ঘুরে মামুনের গালে একটা চর মেরে দেয়। মামুন আচমকা কাণ্ডে হতবাক হয়ে যায়। পরক্ষণে রেগে প্রিয়ার হাত মুচড়ে ধরে বলে, তোর এত তেজ কেন, হ্যাঁ? ঢং করিস আমার সাথে? তৎক্ষণাৎ রিহাব রান্নাঘরে ঢুকে মামুনকে একটা কষিয়ে চর মারে। মামুন আচমকা আক্রমণে ছিটকে সরে যায়। হতবাক নয়নে রিহাবকে দেখে ভয় পেয়ে যায়। রিহাব চিৎকার করে তার বাবা মাকে ডাকে, আব্বা আম্মা, এদিকে আসেন, দেখে যান। রিহাবের বাবা মা রান্নাঘরে এসে ঘটনা কিছু বুঝতে পারে না। রিহাব তাদেরকে বলে, এই মামুন আমার স্ত্রীকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে, খারাপ নজরে দেখে। এর আগেও প্রিয়া আমাকে 2 বার বলেছে। আপনারা বিশ্বাস করবেন না ভেবে আপনাদের বলেনি। আজ দুপুরে এমন করাতে প্রিয়া বলতে চায়নি, পরে আমি বাধ্য করাতে বলেছে। এখন আমি মামুনকে হাতে নাতে ধরেছি। মামুন কিছু বলতে যাবে, মুখ খুলবে, তার আগে রিহাবের বাবা মামুনকে এলোপাথারি কয়েকটা ঘা লাগিয়ে বলে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না। চরিত্রহীন লম্পট, তোর বাপকে আমি জানাবো। মামুন ভয় পেয়ে চাচার পা ধরে বলল, আমাকে মাফ করে দেন, আমি এসব আর কখনো করবো না, দয়া করে মাফ করে দেন। চোখের সামনে থেকে যা, তোর মতো লম্পটকে এতদিন বাড়িতে আসতে দিয়েছে, ভাবতে নিজের উপর রাগ হচ্ছে। তুই নিজে বের হবি নাকি ঝাড়ু বাড়ি দিয়ে বের করবো? মামুন উঠো দ্রুত বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আকলিমা বেগম প্রিয়ার কাছে গিয়ে বলেন, আমার খেয়াল রাখা উচিত ছিল মা, মাফ করে দিও। মা, আপনার তো কোনো দোষ নেই, আমি ভয় আপনাদের বলতে পারিনি। এরপর থেকে আমাদেরকে সব বলবে, নিজের মধ্যে চেপে রাখলে তো সমাধান হবে না। আমরা তোমার শ্বশুর শাশুড়ি হলেও তুমি আমাদের মেয়ের মতো। প্রিয়া হাসি মুখে মাথা নাড়ায়, অন্যের সাথে কোনো আপোষ না, হোক সে নিজের রক্তের কেউ। ফারিন ও তার বড় যা ঈশা দুজন মিলে বসে গল্প করছিল। ফারিন বিয়ে করেই বাড়িতে এসেছে মাত্র 4 দিন হলো। ফারিনকে তার স্বামী রবিন পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। এই 4 দিনে তার বড় যা ঈশার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। এমন সময় তাদের শাশুড়ি তানি এসে বললেন, দুজনে বসে বসে শুধু গল্প আর পীড়িত করলে চলবে? টেবিলের উপর যে কতগুলো এঁটো প্লেট পড়ে আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করবে কে শুনি? আমাদের বাড়িতে কয়টা কাজের লোক আছে শুনি? বড় বউ ঈশা ভয়ার্থ কণ্ঠে জবাব দিল, এক্ষুনি যাচ্ছি মা। ফারিন তার বড়জার হাত ধরে বলল, চলো ভাবি, আমিও তোমার কাজে হাতে হাত দিয়ে সাহায্য করি, তাহলে তোমার কাজ করতে কষ্ট কম হবে এবং কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এ কথা শুনে তাদের শাশুড়ি তানিয়ে বললেন, বাবা, কি দরদ একজনের প্রতি আরেকজনের, দেখব দেখব কতদিন কাজ করতে পারো। হঠাৎ করে তানিয়া বেগমের নজর পড়ল ফারিনের গলার চেইনের দিকে। চেইনে হাত দিয়ে তানিয়া বেগম বললেন, তোমার গলার চেইনটা কি সোনার নাকি ইমিটেশনের? আর কি কি পাঠিয়েছে তোমার বাবার বাড়ি থেকে তোমার সাথে? নাকি শুধু এই চেইনখানা দিয়েই পাঠিয়েছে তোমার সাথে?
ফারিন সাবলীলভাবে জবাব দিল, আমার মা বাবা নেই, ছোটবেলায় মারা গিয়েছেন। ছোট থেকে বড় হয়েছি মামার কাছে। তানিয়া বেগম বিদ্রুপের সুরে বললেন, ওহ, অপয়া মেয়ে, বাবা মাকে খেয়ে বসে আছে। ফারিন হাসি মুখে জবাব দিল, এখানে এসে আবার নতুন করে তো মা পেলাম। তানিয়া বেগম আবারও মুখ ভেঙিয়ে বললেন, এত কাব্যিক ভাষায় কথা বলো। পাশে এসে দাঁড়ালো তার মেয়ে তিশা। মেয়েকে উদ্দেশ্য করে তিনি বললেন, শিখে নে তিশা, শিখে নে, ভবিষ্যতে কাজে লাগবে। তা তুই এখানে কেন এসেছিস এখন? তিশা বলল, বন্ধুর বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলাম, ভাবলাম একবার তোমার ছেলের বউকে দেখে যায়। তোমার ছেলের বউ কিন্তু খুব সুন্দর হয়েছে মা। তানিয়া বেগম মেয়েকে বললেন, দেখ তো ওর গলার হারটা সোনার না ইমিটেশনের, দেখ দেখ। তিশা বলল, মনে তো হচ্ছে ইমিটেশনের, দেখো না রংটা কেমন চটচটে, চিকচিক করছে না। আমার হাতটা দেখোনি কত সুন্দর, এখনও চিকচিক করে। ফারিন উত্তর দিল, এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মায়ের হাতে দিয়ে গিয়েছিলেন। পাশে থাকা সুটকেসের দিকে ইশারা করে, এই সুটকেসে আরও আছে। কথাটা শোনা মাত্রই তিশা দ্রুত সুটকেসটা নিয়ে বিছানার উপর রাখল। এরপর খুলে দেখল অনেকগুলো শাড়ি, আর বলল, দেখি কি কি এনেছো বাবার বাড়ি থেকে। তিশা সুটকেস খুলে একটা শাড়ি হাতে নিয়ে নাক ছিটকিয়ে বলল, ইস ছি, এটা কি শাড়ি, এত বিচ্ছিরি রং, নিশ্চয়ই কোনো বিখারির মেয়েকে বিয়ে করেছে আমার ভাই। আমাদের বাড়ির চাকরানিও তো এমন ময়লা কাপড় পরে না। কথাটা বলে শাড়িটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল তিশা। এরপর আরেকটা লাল রঙের শাড়ি বের করে বলল, ছি, কি রং এক একটা শাড়ির, ছিছি। ছিছি করতে করতে কয়েকটা শাড়ি নাক ছিটকিয়ে মেঝেতে ফেলে দিল তিশা। এরপর মাকে বলল, মা, আমি নিশ্চিত বলছি তোমার ছেলে নিশ্চিত কোনো ফকিনীর মেয়েকে বিয়ে করে নেছে, নয়তো বিয়ের সময় কেউ এমন পুরনো ময়লা শাড়ি দেয়। এই বলে আরও একটা শাড়ি নিল সুটকেস থেকে। শাড়িটা খুব সুন্দর। হাতে নিয়ে তিশা বলল, বাহ, এই শাড়িটা তো খুব সুন্দর। এরপর নিজের গায়ে জড়িয়ে মাকে বলল, দেখো তো মা, আমাকে মানিয়েছে না শাড়িটা? হ্যাঁ, খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর। তিশা ফারিনকে বলল, আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, বন্ধুর বউ ভাতে পরে যাব। আর শোনো, রাতে আমি বাসে এসে ভালো করে পুরো সুটকেস ঘেটে দেখব, কিছু সরিয়ে রেখো না যেন আবার। এরপর মাকে বলল, মা, নজর রেখো তুমি। এইসব বলেই বেরিয়ে যাচ্ছিল তিশা। পেছন থেকে ফারিন শাড়িটা টেনে ধরল, বলল, শাড়িটা রেখে যাও। শাশুড়ি তানিয়া রেগে বললেন, রেখে যাও মানে? ও বলল যে শোনোনি, ওর বন্ধুর বিয়েতে শাড়িটা পরে যাবে। ফারিন গলা উঁচিয়ে বলল, বিয়েতে যাবে তো নিজের শাড়ি পরে যাক, বড়লোক বাড়ির বউ ভিখারি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? শাশুড়ি গালে হাত দিয়ে বললেন, এই মেয়ের কি মুখে মুখে তর্ক, বাড়িতে আসতে না আসতে হাঙ্গামা শুরু করে দিয়েছে। এরপর চোখ রাঙিয়ে বললেন, শাড়িটা দাও বলছি। আপনার মেয়ে না বলেছিল আমার বাবার বাড়ি থেকে যে শাড়ি দিয়েছে তা নাকি তাদের বাড়ির চাকরানিরাও পরে না? এই বলে শাড়িটা টান দিয়ে নিয়ে নিল এবং বলল, আপনি আপনার মেয়েকে এমন একটাও শাড়ি দিতে পারেননি যেটা পরে বন্ধুর বিয়েতে যেতে পারে, নাকি আপনি আমার বাবার চেয়েও বেশি ফকির? তিশা রেগে বলল, কি বললো তুমি, আমার মাকে এত বড় কথা? ফারিন বলল, খুব কষ্ট লেগেছে তাই না? ঠিক আমারও এমনই লেগেছে যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিখিরি বলেছিলে। ফারিনের বড় যা ঈশা ফারিনকে থামিয়ে বলল, থামো ফারিন, আর কিছু বলো না। শাশুড়ি তানিয়া তেজ দেখিয়ে ঈশাকে বলল, তুমি তো যত নষ্টের মূল, তোমার কারণেই ওর এত সাহস হয়েছে। এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিল, নয়তো মাত্র কয়েকদিন হল বাড়িতে এসেছে, আর এখনই মুখে মুখে এত তর্ক। ফারিন জবাব দিয়ে বলল, ভাবি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে বসে আছেন। ফারিন, শাড়িটা দিয়ে দাও বোন। না ভাবি, আমার মামা খুব গরিব, বিয়েতে খুব বেশি কিছু দিতে না পারলেও এই শাড়িটা আমায় কিনে দিয়ে বলেছিলেন তোকে বেশি কিছু দিতে পারেনি। এই শাড়িটা বাড়ির যিনি গুরুজন তাকে দিয়ে সালাম করিস, আর আমি শাড়িটা তোমাকে দিতে চাই ভাবি। এই বলে ফারিন শাড়িটা ঈশার হাতে দিল। ঈশা বলল, এটা কি করলি, মা থাকতে আমাকে কেন? ফারিন বলল, ছোটবেলায় মাকে হারিয়েছি, কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম, নতুন করে আবার মাকে পাবো, কিন্তু ভাবি ওনার যে মূর্তি দেখলাম এটা তো মায়ের মূর্তি নয়। ওনাকে শাড়ি দিলে আমার মামার কথার বরখেলাফ হবে, আমার মরা মায়ের আত্মা কষ্ট পাবে। তিশা জোর গলায় বলল, দেখেছো মা, বিক্রি বাড়ির মেয়ের কি গলাবাজি? দাঁড়াও, আমি আমার বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে আসি, তারপর এর একটা দিক করব। এই বলে তিশা চলে যাচ্ছিল। ফারিন তিশার হাত চেপে ধরে বলল, দাঁড়াও ননদিনী, ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো মেঝেতে ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমাদের বাড়িতে 8-10টা কাজের লোক থাকতে পারে, কিন্তু আমরা তো গরিব ঘরের বউ, আমাদের ঘরে কোনো কাজের লোক নেই, তাই কাজটা তোমাকে করে দিয়ে যেতে হবে, কারণ কাজটা তুমি বিগড়েছ। এই কথা শুনে তিশা ফারিনের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ফারিন বলল, কি হলো, তুলো? বড় যা ঈশা বলল, বাধ্য না ফারিন, আমি তুলে দিচ্ছি। চুপ করো ভাবি, বন্ধুর বিয়ের দাওয়াতে যেতে হলে এই কাজটা ওকে করে দিয়ে যেতেই হবে।
নয়তো এই বাড়ি থেকে বের হতে পারবে না। তিশা মায়ের দিকে তাকিয়ে বলল, মা দেখো না। তিশার মা তানিয়া বেগম চলে গেল। এরপর বড় ভাবি ঈশার দিকে তাকিয়ে বলল, ভাবি কিছু বলো না কেন? ছেড়ে দাও ফারিন, নইলে কিন্তু বন্ধুর বিয়ের দাওয়াতে যেতে দেব না। যাও তুলো। তিশা রেগে মেগে গিয়ে শাড়িগুলো তুলতে লাগলো। ফারিন বলল, শাড়িগুলো যেভাবে ভাঁজ করা ছিল ঠিক সেভাবে ভাঁজ করে সুটকেসে রাখো, এলোমেলো করে রেখো না যেন। তিশা দাঁতে দাঁত চেপে শাড়িগুলো ভাঁজ করতে শুরু করলো। এরপর শাড়িগুলো সুটকেসে রেখে চলে গেল। ফারিন তার বড় যা ঈশাকে বলল, সবসময় সব কিছু মুখ বুঝে সহ্য করতে হয় না ভাবি, মাঝে মাঝে উচিত জবাব দিতে হয়, নয়তো তারা মাথায় চড়ে বসে। একটা মেয়ে তার পরিবার পরিজন ছেড়ে অন্যের ঘরে আসে বুকে অনেক স্বপ্ন নিয়ে। কিছু ননদ শাশুড়ি তাদের সাথে কাজের লোকের চেয়েও নিম্নমানের আচরণ করে। মাঝে মাঝে এদেরকে উচিত জবাব দিতে হয়, নয়তো তারা আরও আশকারা পেয়ে ঘাড়ে উঠে বসে। তুমি এখন বসে বসে ফোন দেখছো? তোমাকে না বললাম আমার কাপড়গুলো ধুয়ে দিতে? কানে শোনো না তুমি? নাকি কাজ করতে ইচ্ছে করে না? মা এখনই ধুয়ে দিচ্ছি। এখনই ধুয়ে দিচ্ছি কি? এতক্ষণ ধরে বলছি কানে গেল না? কার সাথে কথা বলো সারাদিন তুমি? কি বলছেন মা? কার সাথে কথা বলবো? এমনিতেই ফেসবুকে ছিলাম। আমাকে শেখাতে আসো তুমি, তাই না? আমাকে শেখাচ্ছ? তোমার বয়স আমি অনেক আগেই পেরিয়ে এসেছি, বুঝি আমি সব। মা আমি কারোর সাথে কথা বলিনি। বলছিলে সাফিন আসুক আজকে বাড়িতে, তারপর আমিও দেখছি কি করা যায়। বলতে বলতে চলে যায় রুমে। মীরা হতাশার শ্বাস ফেলেই নিজের কাজে যায়। কাপড় ধুয়ে সবেই এসে বসেছে, তখনই সীমা আসে। এখনও রান্না শেষ করনি? নাস্তা বানিয়েছি, একটু পরে রান্না বসাবো। একটু পরে কখন? সন্ধ্যা হয়ে গেলে? দুপুরে আর খেতে হবে না? সবে তো সকাল। তুমি আমাকে সকাল বিকেল চেনাতে এসেছো? তুমি? না না আপু, আমি এমনটা বলিনি। তো কেমনটা বলেছো তুমি? তোমার কথা মতো চলতে হবে আমার? তুমি আমাকে রাত দিন সকাল বিকাল চিনিয়ে দিবে আর আমি মাথা নাড়িয়ে মেনে নিব, এটাই ভাবছো তুমি? চালাক হয়ে গেছো খুব, তাই না? আপনি বসুন আপু, আমি এখনই রান্না বসাচ্ছি। এতক্ষণ কেন বসাওনি? কি করেছো এতক্ষণ? ফোন দেখেছো? বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছো তাই রান্না করতে পারোনি, তাই না? ছি আপু, এমনটা না, আমার বিয়ে হয়ে গেছে, আমি এরকম মেয়ে না। মানুষ চেনাতে এসো না আমায়। ভাইকে কত করে বললাম খালাতো বোন ঈশাকে বিয়ে করে নে, শুনলই না। কি জাদু করেছিলে ভাইয়াকে বলো তো? একদম মাথা ঘুরিয়ে বিয়ে করে নিল তোমায়। মীরা মাথা নিচু করে ফেলে। আমি তোমাকে আমার ভাইয়ের সাথে সংসার করতে দিব না, বলে দিলাম। আমি রান্না করতে যাচ্ছি। ওনার সাথে কথা বলতে ভালো লাগে না মীরার, সারাক্ষণ এমন করতে থাকে। ভাইয়ের থেকে বয়সে বড়, তবুও এখন পর্যন্ত বিয়ে করলো না, শুধু ভাইয়ের জীবনে নাক গলাবে। সীমা গিয়ে রুবিনা বেগমের পাশে বসে। এই মেয়েটাকে বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত শান্তি পাবো না আমি। আমিও। একে তাড়িয়ে বাবুর আবার বিয়ে দিব, ঈশাকে বউ করে আনবো। তোর খালামণির একটা মাত্র মেয়ে, সব কিছু বাবুর নামে হয়ে যাবে, কাজই করতে হবে না আমাদের। সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবো। ঠিক বলেছ মা, আর এর জন্য একে বাড়ি থেকে তাড়াতে হবে। কি করে তাড়াবো? এটা ভাবা হয়ে গেছে আমার, তুমি শুধু দেখতে থাকো। রান্না শেষ করে মীরা আসে শাশুড়ি আর ননদকে খেতে ডাকতে, কিন্তু তারা বলে পরে খাবে। এই বাড়িতে পা দিয়েছে পর থেকেই তারা মীরার সাথে এমন ব্যবহার করে, এতটুকু সম্মান পর্যন্ত দেয় না। রাতে শাফিন বাসায় ফেরে, মীরা হাসি মুখে দরজা খুলে দেয়। শাফিন মীরার দিকে তাকিয়ে মুচকি হেসে মীরার মাথায় টোকা দিয়ে ভেতরে ঢুকে। মীরা মুচকি হেসে পেছন পেছন যায়। সীমা আর রুবিনা বসেছিল শাফিনের সাথে খাবে বলে। ভাই ফ্রেশ হয়ে খাবো আমরা। 5 মিনিট আপু। শাফিন ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে আসতেই খেতে বসে সবাই মিলে। মীরা খাবার বেড়ে দিচ্ছে। খেতে খেতে শাফিন বলে, মীরা তুমি আমাদের সাথে বসে পড়ো। ও তো খেয়েছে, ওর নাকি খুব খিদে পেয়েছিল তাই আগেই খেয়ে নিল। মীরা অবাক হয়ে যায়, এভাবে মিথ্যা বলে কি করে ওরা? শাফিন খানিকটা রেগে যায়, একটুখানি কি অপেক্ষা করা যেত না? কত করে বললাম একটু অপেক্ষা করো, বাবু আসুক, কিন্তু সে শুনলই না, খেয়ে নিল। মীরার চোখে পানি চলে আসে, তবুও চুপচাপ থাকে। পরের দিন মীরার ফোন লুকিয়ে নিয়ে সীমা তার পরিচিত একটা ছেলের সাথে বাজেভাবে চ্যাটিং করে। তারপর সেই চ্যাট স্ক্রিনশট দিয়ে পাঠায় শাফিনের ফোনে। শাফিন এসব দেখে রেগে বাড়িতে চলে আসে। মীরা সব কাজ শেষ করে সবেই বসেছিল, তখনই শাফিনকে বাড়ি ফিরতে দেখে হাসি মুখে এগিয়ে যায়। আপনি এসে গেছেন? শাফিন কোনো কথা ছাড়া মীরার চুল টেনে ধরে। বের হ তুই আমার বাড়ি থেকে, আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, বের হ তুই। মীরা কেঁদে ফেলে, চুল ছাড়ানোর চেষ্টা করে। কি করেছি আমি? ওই মুখে কথা বলছিস কি করে? লজ্জা করে না তোর? বের হ তুই।
আর কখনোই এই বাড়ির আশেপাশে তোকে দেখতে চায় না। বলেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। মীরা কাঁদতে কাঁদতে দরজা ধাক্কাতে থাকে। সেসব সাফিনের কানে ঢোকে না। সে নিজের রুমে চলে যায়। সীমা আর রুবিনা বিশ্বজয়ের হাসি দেয়। অবশেষে বিদায় করতে পারল তারা। বধূ বেশে লাল টুকটুকে শাড়ি পরে দরজাতে দাঁড়িয়ে আছে নিঝুম ও তুলনাকে নিয়ে। দেখতে মোটা সোটা গুলুমুলো টাইপের মেয়ে বিয়ে করেছে নিঝুম। নিঝুম হলো হ্যাংলা পাতলা স্মার্ট শিক্ষিত একটা ছেলে, আর সে কিনা বিয়ে করে এনেছে একটা মোটা আর কালো মেয়েকে। ব্যাপারটা যেন কেউই মেনে নিতে পারছে না। নিঝুমের ভাবি মায়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো ভাবি, এভাবে হা করে তাকিয়ে থাকবে নাকি আমাদের দুজনকে ভেতরে ঢুকতে দিবে শুনি? এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে যে পা ব্যথা হয়ে গেল আমার। মায়ের অবাকের ঘোর যেন কাটছে না। মা বাবাহীন এই দেবরের সঙ্গেই থাকে সে। মায়ের স্বামী সকালে কাজের জন্য বাইরে গেছে, ফিরবে সে রাতে। মায়া দেবরের এরকম কাণ্ড দেখে কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। মায়া চুপ করে আছে দেখে নিঝুম নিজেই ঘরে ঢুকে গেল। ভাবি, তোমাকে বলেছিলাম না আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, যার সঙ্গে থাকলে আমি ভালো থাকবো, সে আমার খেয়াল রাখবে সব সময়। এই যে তুলনা হচ্ছে সেই মেয়ে। ভাবি, আমি তুলনাকে বিয়ে করেছি। তুমি বিয়ে করতে চাও এটা তোমার ভাইয়াকে বললেই তো হতো। নিঝুম, আমরা ধুমধাম করে তোমার বিয়ে দিতাম, কিন্তু তুমি এটা কী করলে? পালিয়ে বিয়ে করলে কাউকে না জানিয়ে। নিঝুম বুঝলো অবস্থা এবার বেগতিক দিকে যাচ্ছে। সে তুলনাকে ভেতরে যেতে বলে দিল, কারণ এখানে তার ভাবি কি বলবে সেটা সে নিজেও জানে না। যদি তুলনা তার ভাবির কথা শুনে কোনো কষ্ট পায়। তুলনা কিছু না বলে ভেতরে চলে যেতেই মায়া আবারও বলল নিঝুমকে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি বিয়ে করে ফেলেছ। আমাদের জানালো না কেন তুমি? এখন যে তোমার ভাই জানবে তাকে বা আমি কি বলবো? না জানি বিয়ে করেছো বেশ, তা না হয় মানলাম, কিন্তু নিঝুম তুমি কাকে বিয়ে করেছো সেটা তো একটু দেখবা নাকি? হ্যাঁ, শান্ত হও ভাবি, শান্ত হও, এত রেগে যেও না তো। আমি জানি তুমি এখন এসব কথাই বলবা, সেজন্য তুলনাকে ভেতরে পাঠিয়ে দিয়েছি। ভাবি, তুলনা একটু মোটা আর গায়ের রং ফর্সানা ঠিক আছে, কিন্তু অত কালো হতো না বলো, শ্যামলা টাইপ দেখতে। এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই। ও আমাকে বুঝে চলবে সব সময়, ভালোবাসবে, খেয়াল রাখবে, এটুকুই যথেষ্ট আমার জন্য, বুঝলা? আর কিছুরই দরকার নাই। কিন্তু নিঝুম, তোমার সঙ্গে এরকম একটা মেয়েকে মানা যায় না। বোঝার চেষ্টা করো, কোথায় তুমি আর কোথায় কালো মোটা মেয়েটা? তোমার জন্য তোমার অফিসের কত মেয়েরা পাগল। তোমার ভাইয়ের কাছে বিয়ের প্রপোজালও দিয়েছে, তুমি জানো? ও মেয়ের কত সুন্দরীও ছিল, আর তুমি কিনা দেখতে শেষমেশ একটা মোটা মেয়েকে বিয়ে করে এনেছো, যাকে তোমার সঙ্গে কোনো মতেই যায় না। মাথা কি তোমার খারাপ হয়েছে ভাই? দেখো ভাবি, আমার মাথা কোনো খারাপ হয়নি, ঠিকই আছে। আমি তুলনাকে আমার জন্য পারফেক্ট মনে করেছি বলেই বিয়ে করেছি। আর বিয়ে যেহেতু করেই ফেলেছি, এখন তো কিছু করবারও নেই। তুমি ভাইকে বুঝিয়ে বলিও, ব্যাস। আমি আর কিছু জানি না, বাকিটা তোমার দায়িত্ব। এই বলে নিঝুম চলে গেল নিজের রুমে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে কাজ করছে তুলনা। রাত্রেবেলায় নিঝুম তুলনাকে সব বলে দিয়েছিল, সঙ্গে এও বলে দিয়েছিল ভাইয়ার ভাবির মন যেন জয় করতে পারে। তুলনা এখন সে চেষ্টাই করছে। রান্নাঘরে তুলনাকে দেখে নিঝুমের ভাবি মায়া ডাইনিং টেবিলে বসে আছে। সঙ্গে বসে আছে মায়ার স্বামী, মানে নিঝুমের বড় ভাই নয়ন। নয়ন তার বউ মায়ের মুখ থেকে সবটা শুনেছে। সব শুনে ভাইয়ের প্রতি রাগে আর কোনো কথাই বলেনি। তুলনা চা বানিয়ে এনে ডাইনিং টেবিলে বসে থাকা মায়া আর নয়নের পাশে চায়ের কাপ দিল। সুপ্রভাত ভাইয়ার ভাবি, আপনাদের জন্য চা বানিয়ে এনেছি, খেয়ে নিন। আমি যাত্রার হাতে চা খাই না, আর সবচেয়ে বড় কথা হলো আমি নর্মাল চা খাই না অন্যদের মতো। আমি জানি, নিঝুম বলে দিয়েছিল আমাকে আপনি চিনি 1 চামচ বেশি খান, আর ভাবি চিনি একটু কম খায়। আমি সেই মতনই বানিয়ে এনেছি আপনাদের জন্য। হ্যাঁ, তা তো জানবেই, তা না হলে আমাদের বশ করবে কি করে শুনি? মানে কি বলতে চাইছেন এসব ভাইজান? না ভাইজান, ডাক্তারও দেখি রপ্ত করে নিয়েছ, সবই এক রাতের ভেতরে রপ্ত করে নিলা, নাকি এতদিন ধরে একটু একটু করে আমার ভাইয়ের মাথাটা নষ্ট করেছো শুনি? আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। আমি নিঝুমের মাথা কেন খাবো? এতক্ষণ চুপ করে থাকলেও এবার নিঝুমের ভাবি বলতে লাগলো, বুঝছো না কচি খোকা তুমি? তাহলে প্রেম করে একা একা বিয়ে করেছো যে? খুব করে জেনে নিয়েছো নয়ন কীরকম চা খায়, আমি কীরকম খাই। মানে এসব করে আমাদের মন গলাতে এসেছো তুমি। তবে শুনে রাখো, আমাদের মনে জায়গা করতে পারবে না তুমি। আমার দেবর হচ্ছে রাজপুত্রের মতো, ওর জন্য কত সুন্দর মেয়েদের প্রস্তাব আসতো, আমরা সেগুলো ফিরিয়ে দিতাম। আর তুমি তো সেখানে কিছুই না, গণাতেই পারো না তুমি। আর তোমাকে কিনা আমরা মেনে নেব আমাদের দেবরের বউ হিসাবে? মায়ের অপমানজনক কথা শুনে তুলনা কেঁদেই দিল। ছোট থেকে তাকে তার অতিরিক্ত স্বাস্থ্যের জন্য কত কটু কথা শুনতে হয়েছে হিসেব নেই। সবাই তুলনাকে দেখে ভাবে হয়তো সারাদিন ও প্রচুর খায়, কিন্তু কেউ তো আর জানে না যে তুলনার সৎমা তাকে কোনোদিনই 3 বেলা পেট পুরে খেতে দেয় না। সৎমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিঝুমকে বিশ্বাস করে বাড়ি থেকে পালিয়েছিল, কিন্তু ভাগ্যে বোধহয় তার সুখ নেই। ভাবি, আমি নিঝুমকে ফাঁসিয়ে বিয়ে করিনি, ও ভালোবেসে আমাকে বিয়ে করেছে। আমি নিজের ইচ্ছাতে কিছু করিনি, আর না আপনাদের মন গলানোর জন্য কিছু করছি। আমি আমার বাপের বাড়িতে থাকলেও কাজ করতাম, এখানেও তাই করছি, ব্যাস, আর কিছু না। এই বলে তুলনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ঠিক করলো সে আর থাকবে না এই বাড়িতে। না খেয়ে অত্যাচারিত হবে, কিন্তু অসম্মান অপমান সহ্য করতে পারবে না সে। আলমারি থেকে কাপড় নিয়ে ব্যাগ গুছিয়ে নিল তুলনা। হায়রে নিয়তি, এক রাতের ভেতরে সবটা যেন উল্টে পাল্টে গেল।
তুলনা ড্রয়িং রুমে ব্যাগ নিয়ে এসেই দেখে সেখানে নিঝুমের ভাই আর ভাবি বসে আছে। মেয়ে, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোন নাটক শুরু করতে চাইছো তুমি? কোনো নাটক না, আপনাদের ভাইকে সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবেন। আমি চলে যাচ্ছি, আমার কোনো দরকার নেই। তুলনা যে চলে যাচ্ছিল ঠিক তখনই তুলনার হাত চেপে ধরল নিঝুম। কি ব্যাপার তুলনা, তুমি কোথায় যাচ্ছ আমাকে না বলে? আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো নিঝুম, আমার থেকে আরও ভালো মেয়ে পাবা তুমি। আমি চলে যাচ্ছি, নিজের জীবনটাকে গুছিয়ে নিও তুমি। কি যাতা বলছো তুমি পাগলের মতো? কালকে বিয়ে করলাম আমরা, আর তুমি এখনই এসে বলছো? কেউ কিছু বলেছে তোমাকে তাই না? কে বলেছে বলো, ভাইয়া না ভাবি? তুলনা কিছুই বলেনি। তার আগে নিঝুমের বড় ভাই নয়ন বলে উঠল, বাহ বাহ, এক রাতের ভেতরে দেখছি আমার ভাইকে ভালোই বশ করেছে। এখনই ভাইয়ের ভাবি নামে বিষ ডালা শুরু হয়ে গেছে, ভালোই পরিবর্তন। আমি বলেছি আমাকে কেউ কিছু বলেছে? আমি নিজের ইচ্ছাতেই চলে যাব তোমাকে ছেড়ে। তুমি ওকে আটকাচ্ছ কেন নিঝুম? ও নিজে যখন চলে যেতে চাইছে তুমি ওকে চলে যেতে দাও, খামকে আটকাচ্ছ কেন? ভাবি তুমি সব কি বলছো? আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা না ছাই, ওর মতো মেয়েকে কে বিয়ে করবে শুনি? ও তো তোমার বাড়ি ঘাড়ি এসব দেখে বিয়ে করেছে, বুঝলে? আর কিছু না। তুমি বোকা, কিছুই বুঝতে পারছো না নিঝুম, আমি বুঝতে পারছি। ব্যাস ভাবি, অনেক হয়েছে। এতক্ষণ ধরে তোমার ভাইয়ের সাথে তুলনা সব কথা আমি শুনেছি, এখন আমি বলবো। তুলনা, তোমাকে যদি যেতে হয় আমিও তোমার সঙ্গে যাব, তোমাকে একা ছাড়বো না আমি, তুমি আমার বিয়ে করা স্ত্রী। কি বলছিস কি ভাই, তুই চলে গেলে কি করে হবে? দেখো নিঝুম, তুমি ভালো থাকবে, খামোখা আমার কথা ভেবো না। তোমাকে মানা করেছি না, একটা কথা বলবা না, বলবা না তো বলবা না, ব্যাস চুপ করে থাকবে, বুঝলে? নিঝুমের কথা শুনে তুলনা আর কিছু না বলে চুপ করে রইল। হ্যাঁ ভাইয়া, এটা আমার শেষ কথা। তোমরা বুঝতে পারছো না কেন বলো তো? রূপী সব কিছু হয় না, সবসময় আমি তুলনাকে ভালোবাসি, ও আমাকে মন থেকে ভালোবাসে, এটা ফিল করতে পারি আমি। যদি তোমরা আমার স্ত্রীকে মেনে নিতে না পারো তাহলে বলো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তুই থাক তোর বউকে নিয়ে, আমাদের কি? তবে দেখিস সুখে যেন থাকতে পারিস, এটাই যাওয়া। এই বলে নয়ন আর তার স্ত্রী মায়া চলে গেল নিজ রুমে। নিঝুম তুলনার কাছে গিয়ে তুলনার হাতটা শক্ত করে ধরে পড়ল। এ হাত যখন ধরেছি তখন আর ছাড়বো না কিছুতেই, সে যে যা কিছুই বলুক, আমার তাতে কোনো কিছুই আসে যায় না। তুমি শুধু আমার হয়ে থেকো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তোমার মতো করে যদি সবার পাশে সবার ভালোবাসার মানুষটি থাকতো তাহলেই হতো। আমি ধন্য তোমাকে পেয়ে। নিঝুম, জীবনে খুশি থাকতে হলে অত বেশি কিছু লাগে না, একটা ভালোবাসা হলেই চলে, আর সেই ভালোবাসা আমি তোমার থেকে পেয়েছি, ব্যাস, আর কিচ্ছু চাইবার নেই। একে তো মেয়ে কালো, তার উপর বয়স বেশি, এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে কি করে ঠিক করলি আব্বু? আর তুই কি? হ্যাঁ, এক তো বেকার, তার মাঝে পরিবারের দায়িত্ব নেওয়ার মুরুটটুকু নেই। তোর সাথে যে মেয়ে তার পরিবার রাজি হয়েছে, এই তো বেশি। আমি কি বেকার থাকবো নাকি? চাকরি কি হবে না আমার? আজীবন কি একই থাকবো আমি? দেখ ভাই, বিয়েটা হতে দে, এরপর না হয় বইয়ের উসিলায় চাকরিটা পেলি, তারপর বউ পছন্দ না হয় ডিভোর্স দিবি, মিটে গেল। আপা, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এই সমাজে কালো মেয়ে, বয়স বেশি, বিয়ে দেওয়া এমনিতেই টাফ, তার মাঝে তুমি আবার কালো মেয়েটার কপালে ডিভোর্সই তখন লাগিয়ে দিতে চাও? পাগল হয়ে গেছো? তোর দরদ লাগলে না হয় সংসার করে খাবি, সমস্যা কি? মেয়ের পরিবার তো বলেছে বিয়েটা হলে তোর চাকরির সমস্যা হবে না, ওরাই সব দিয়ে। তাছাড়া চাকরি তোর বউয়েরও থাকবে, কয়েক মাস টাকা সেভিংস করে নিবি, সবই লাভ হলো তোর। এরপর কি হবে? বউ ছাড়লে ওরা আমি চাকরিতে রাখবে? ফ্রড কেসে ফাঁসিয়ে দিলে তখন কি তুই টাকা দিয়ে ছাড়িয়ে আনবে আমায়? নাকি যা সেভিংস করবো সেগুলো আমায় জেল থেকে বেরোতে সাহায্য করবে? বিয়েটা হতে দে, না হতে দিতে এত নেগেটিভ চিন্তা করিস কেন? কোম্পানি তো ওদের বাপের না, শুধু তোর একটা জব পোস্টের ওরা ব্যবস্থা করে দিতে পারবে, তোকে রিমুভ করা এটা তো পারবে না ওরা। কিন্তু তোর লোভের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করবো? তুই একটা নারী হয়ে অন্য একটা নারীর ক্ষতি আশা করিস কি করে? তোরও সংসার আছে, মেয়ে আছে, তাদেরও যদি কেউ এভাবে ঠকিয়ে দেয়? নিজের ভালো দিকটা না ভেবে এত নেগেটিভ দিক ভাবিস কেন তুই? পড়াশোনা শেষ, চাকরির জন্য ঘুরেও চাকরি পাচ্ছিস না। আমি একটা প্লাস পয়েন্টের কথা শেয়ার করলাম, আর তুই কি করছিস? বাবা মা গ্রামে কি খায় না খায় তা ঠিক নেই, অথচ বেকার ছেলের জন্য টাকা ঠিকই পাঠায়। তোর দুলাভাইয়ের ঘরে বসেও কতদিন খাবি? তোর জন্য একটা রুম বন্ধ হয়ে থাকে, সাবলেট ভাড়া দিলেও তো কাজে লাগে আমার। এভাবে বলতে পারলি আপা? তো কি বলবো, উচিত কথা বললেই তো তোর লাগে। হৃদ বড় বোনের কথা শুনে হৃদয়ে আঘাত পায়। রাজিয়া হৃদের রুম ছেড়ে চলে যায়। গ্রামের সাধারণ কৃষক বাবার সন্তান হৃদ। বড় বোনের বিয়ে হওয়ায় বোনের বাসায় থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করলো, এরপর চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে। তার দুলাভাইয়ের নিজস্ব বাসা, সব ভাড়াটিয়াদের জন্য ভাড়া দেওয়া। তার সন্তানরাও এখন হোস্টেলে থেকে পড়াশোনা করে। বাসায় মানুষ বলতে হৃদ, রাজিয়া আর তার স্বামী। হৃদ পড়াশোনা শেষে চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু জুৎসই চাকরি পাচ্ছে না, এজন্য বেকার হয়ে বাবা আর বোনের ঘাড়ে বসে খাচ্ছে। হৃদের বোন রাজিয়া হৃদের জন্য এমন মেয়ে পছন্দ করেছে যে তাকে নিয়ে জীবনে কোথাও মুখ দেখানোর মতো নয়, এমনটাই লাগছে হৃদের।
গায়ের রং কালো, বয়সটাও বেশি, হৃদের সাথে মানানসই নয়। শুধু সুবিধা একটা কি, মেয়ে এবং মেয়ের গোষ্ঠীর বাবার সবারই ভালো চাকরি আছে, যার সূত্র ধরে বিয়ের বদলে তার চাকরি পাইয়ে দিবে তারা। হৃদ চিন্তায় পড়ে গেল, সে কি করবে। চাকরি বদলে এমন একটা মেয়েকে জীবনে জড়াবে সে, যাকে সে পছন্দই করে না, নাকি বিয়েটা ভেস্তে দিয়ে বোনের বাসা ছেড়ে যাবে। কিন্তু ছেড়ে যাবে কোথায়? পকেটও ফাঁকা। এমন তো সম্ভব না যে বাসা ছেড়ে অন্য বাসায় উঠবে। হৃদ দীর্ঘশ্বাস ছাড়ে। এতক্ষণ তার রুমে বসে দুই ভাই বোন কথা বলছিল। রাজিয়া চলে যেতেই রুম ছেড়ে বেরিয়ে আসে হৃদ। রাজিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। ভাইকে দেখে সেদিকে তাকালো। হৃদ বোনের পাশে বসে বলল, আমি রাজি আপু, তুই বিয়ের ব্যবস্থা কর। রাজিয়া খুশি হয় ভাইয়ের কথায়। অবশেষে ভাইয়ের একটা গতি হলো। সে খুশি মনে ভাইকে বলে, বিয়ে তেমন ধুমধাম কিছু হবে না, যাবি বিয়ে করে বউ তুলে নিয়ে চলে আসবি, ব্যাস হয়ে গেল। বাবা মা থাকবেন আমার বিয়েতে? এত টাকা খরচ করে কে আবার তাদের আনবে বলতো? বাবা মাকে ফোন দিয়ে জানিয়ে দেবো তাদের ছেলের বিয়ে করেছি আমি। বাবা মা তার একমাত্র ছেলের বিয়েতে থাকবে না? এত সমস্যা হয় তো নিজে গিয়ে টাকা বের করে ধুমধাম করে বিয়েটা কর। হৃদ রাজিয়ার মেজাজে চুপসে যায়। গোমরা মুখে বলে, যা ইচ্ছে হয় কর তুই। হৃদ চলে যায়। রাজিয়া দীর্ঘশ্বাস ছাড়ে। আনমনে ভাবে, তোর ভালোর জন্যই এটা করতে হচ্ছে ভাই, আমায় ক্ষমা করিস। কেটে যায় মাঝখানে 2 সপ্তাহ। হৃদের বিয়ে দিয়ে আলাদা বাসায় শিফট করে দিয়েছে রাজিয়া। হৃদ ফ্রেশ হয়ে এসে টেবিলে বসতেই তনিমা খাবার সার্ভ করে দেয়। হৃদ হাত ধুয়ে খেতে শুরু করে। তনিমা খেয়েছে কিনা একটু খেয়ালও করলো না। তনিমা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেও খেতে শুরু করে। খেতে খেতে তনিমা হৃদকে বলে, একটা কথা জিজ্ঞেস করব? জি। ছুটি তো 7টায় হওয়ার কথা, আজ কি কাজের প্রেশার ছিল? স্ত্রীর কর্তৃত্ব ফলাতে চাচ্ছেন? সাধারণ একটা প্রশ্ন করলাম, একটু চিন্তা হচ্ছিল। আপনাকে আমি আমার স্ত্রীর অধিকার দেইনি যে আপনি আমার জন্য না খেয়ে চিন্তা করে বসে থাকবেন। আপনি নিজের মতো চলুন। ফার্দার আমার জন্য এমন না খেয়ে চিন্তা করে বসে থাকবেন না, আমার পছন্দ নয়। বিয়েটা কি একটা ছেলে খেলা পেয়েছেন? বিয়ে করেছেন অথচ স্ত্রীর অধিকার দিতে সমস্যা? একটা বাসায় 2টো মানুষই থাকি, অথচ আমাদের মাঝে কথা তো দূরে থাক, চোখাচোখিও হয় না। একটা বিছানায় দুজনেই শুয়ে পড়ি, কিন্তু কেউ কারোর দিকে তাকাই না। দরকার ছাড়া একটা টু শব্দও হয় না। আপনার বোন তো বিয়ের সময় আপনার সম্পর্কে